নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আজ সাজা ঘোষণা আরজিকর ধর্ষণ খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের। ঘটনার 164 দিনের মাথায় সাজা ঘোষণা। বিএনএস এর 64, 66 এবং 103A ধারায় দোষী সাব্যস্ত। 66 ও 103 ধারায় শাস্তি যাবজ্জীবন কারাবাস অথবা মৃত্যুদণ্ড। এক নজরে দেখে নেওয়া যাক কোন পথে বিচার প্রক্রিয়া। আজ সাজা ঘোষণা আরজিকর ধর্ষণ খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের। ঘটনার 164 দিনের মাথায় সাজা ঘোষণা। বিএনএস এর 64 এবং 66 এবং 103(1) ধারায় দোষী সাব্যস্ত। 66 ও 103 ধারায় শাস্তি যাবজ্জীবন কারাবাস অথবা মৃত্যুদণ্ড। এক নজরে দেখে নেওয়া যাক কোন পথে বিচার প্রক্রিয়া। খুন ধর্ষণের ঘটনায় কেন এত দেরিতে এই বিচার প্রক্রিয়া শুরু হলো, এই নিয়ে প্রশ্ন উঠছে। পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। 22শে অগাস্টের মধ্যে সিবিআই কে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। রাজ্যকেও রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্যকেও নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে আজকেই কিন্তু আরজিকর মামলায় সঞ্জয় ঘোষ, যাকে দোষী সাব্যস্ত করা হয় শিয়ালদহ আদালতের তরফে, তার সাজা ঘোষণা করা হবে। আরজিকরে যে ঘটনা ঘটেছে, একজন চিকিৎসককে তাকে খুন করে ধর্ষণ, এই অভিযোগের ভিত্তিতেই মূল অভিযুক্ত বলা হয়েছিল সঞ্জয় রায়কে। রাজ্য পুলিশ মূল অভিযুক্ত হিসেবে ধরেছিল সঞ্জয় রায়কে। অন্যদিকে সিবিআই হাতে তদন্ত যখন যায়, সিবিআইও কিন্তু একমাত্র বলেছিল যে সঞ্জয় রায় তিনিই অভিযুক্ত আর তাকেই দোষী সাব্যস্ত করা হয়েছে শিয়ালদহ কোর্টের তরফে। আর আজকে সাজা ঘোষণা আরজিকর ধর্ষণ খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের। ঘটনার 164 দিনের মাথায় সাজা ঘোষণা। বিএনএস এর 64, 66 এবং 103A ধারায় দোষী সাব্যস্ত। 66 ও 103 ধারায় শাস্তি যাবজ্জীবন কারাবাস অথবা মৃত্যুদণ্ড। আরজিকর ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণার আগে এক রিপোর্টের হাত ধরে সামনে এলো নতুন তথ্য। জানা গিয়েছে দেশের বিভিন্ন রাজ্যের জেলে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা 561। এর মধ্যে শুধু 2023 সালে 120 জন আসামিকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। আরজিকর ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের সাজা নিয়ে জল্পনা সর্বত্র। এরই আগে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ডেথ পেনাল্টি ইন্ডিয়া অ্যানুয়াল স্ট্যাটিস্টিক্স রিপোর্টে এক তথ্য সামনে এলো। গোটা দেশের বিভিন্ন জেলে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা 561। গত 20 বছরের ভিতর এই প্রথম ভারতে এত ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি জেলে বন্দী। এর মধ্যে শুধু 2023 সালেই 120 জন আসামিকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। 561 জনের মধ্যে 488 জন আসামি হাইকোর্টের রায়ের অপেক্ষায়। রিপোর্ট অনুযায়ী 2023 সালে একটি মাত্র ফাঁসির সাজা কার্যকর হয়েছে, 2000 সালের পর যা সবচেয়ে কম। 2023 সালে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুনের মামলায় আসামির প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করেন রাষ্ট্রপতি। রিপোর্টে বলা হয়েছে 2023 সালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত 120 জনের তালিকায় উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি আসামি রয়েছে। সেখানে 33 জন আসামিকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে 12 জনকে, হরিয়ানা, গুজরাট ও মধ্যপ্রদেশে 11 জন এবং পশ্চিমবঙ্গে 10 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া সর্বমোট 561 জন সাজাপ্রাপ্তের মধ্যেও উত্তরপ্রদেশের সংখ্যা সবচেয়ে বেশি। 119 জন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি রয়েছে রাজ্যে। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট, ফাঁসির আসামি 72 জন। তৃতীয় মহারাষ্ট্রে রয়েছে 41 জন। পশ্চিমবঙ্গে রয়েছে 21 জন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। মৃত্যুদণ্ডের মামলাগুলির মধ্যে 64টি যৌন নির্যাতন সংক্রান্ত। 12 বছরের কম বয়সীদের উপর যৌন নির্যাতন মামলায় অভিযুক্ত 75%-ই ফাঁসির সাজা রয়েছে। রিপোর্টে এও বলা হয়েছে দেশের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টগুলি তদন্ত এবং প্রমাণের জোগাড়ের ধীরগতি দেখে উদ্বিগ্ন। কলকাতা টিভি।
মাটিগাড়া, তিলজলা, জয়নগর ধর্ষণ ও খুনের ঘটনায় সর্বোচ্চ সাজা পেয়েছে দোষীরা। আদালতের নজিরবিহীন রায় ঝড় তুলেছে রাজ্য জুড়ে। তালিকায় রয়েছে কোন কোন ঘটনা, দেখুন সেই প্রতিবেদন। ধর্ষণ, নির্যাতন, খুন, নৃশংস থেকে নৃশংসতম ঘটনার সাক্ষী থেকেছে এ রাজ্য। 2024 সালেও এই ধরনের মর্মান্তিক ঘটনার নজির নেহাত কম ছিল না। কোনো ঘটনার সাজা ঘোষণা হয়ে গিয়েছে, আবার কোনো ঘটনার বিচার এখনো চলছে। গত বছর থেকে এবছর পর্যন্ত কোন কোন মর্মান্তিক ঘটনার সর্বোচ্চ সাজা ঘোষণা হয়েছে, তালিকায় রয়েছে একাধিক ঘটনা। 7ই সেপ্টেম্বর 2024 দার্জিলিংয়ের মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে শিলিগুড়ি আদালত। 2023 সালের 21শে আগস্ট মাটিগাড়ায় জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণ করা হয় একাদশ শ্রেণীর এক ছাত্রীকে। ইট দিয়ে থেতলে দেওয়া হয় মুখ। ওই ঘটনায় মোহাম্মদ আব্বাস নামে এক ব্যক্তিকে ফাঁসির সাজা শোনায় আদালত। 26শে সেপ্টেম্বর 2024 তিলজলায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতন করে খুন করার ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা শোনায় আলিপুরের বিশেষ পক্সো আদালত। 2023 সালের মার্চ মাসে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই মামলাটিকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দেয় আদালত। 28শে নভেম্বর 2024 সারা ফেলে দেওয়া হুগলির বিষ্ণুমাল হত্যা মামলায় 8 জন দোষীর মধ্যে 7 জনকে ফাঁসির সাজা দেয় চুঁচুড়া আদালত। একজনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2020 সালের 1 অক্টোবর চুঁচুড়ার বিষ্ণুকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। 6 ডিসেম্বর 2024 62 দিনের মাথায় জয়নগর খুন ও ধর্ষণ কাণ্ডে ফাঁসির সাজা ঘোষণা। 2024 অক্টোবর মাসে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার সাক্ষী ছিল দক্ষিণ 24 পরগনার জয়নগর। সেই ঘটনায় দোষী মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা ঘোষণা করে বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্ট। 13 ডিসেম্বর 2024 ঘটনার 59 দিনের মাথায় ফরাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুনকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন দীনবন্ধু হালদার ও শুভজিৎ হালদার। ঠিক তার একদিন পর উভয় দোষীর সাজা ঘোষণা করে জঙ্গিপুর অতিরিক্ত জেলা জজ কোর্ট। ফাঁসির সাজা দোষী সাব্যস্ত দীনবন্ধু হালদারের, যাবজ্জীবনের সাজা শুভজিৎ হালদারের। 23 ডিসেম্বর 2024 হাতের শিরা, গলার নলি কেটে বাবা, মা এবং বোনকে নৃশংসভাবে খুন করেছিলেন যুবক। বছর 3 আগে হুগলির ধনিখালির সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া প্রমথেশ ঘোষালকে ফাঁসির সাজা শোনায় চুঁচুড়া আদালত। 17 জানুয়ারি 2025 গুড়াপে শিশুকন্যা ধর্ষণ খুনে ফাঁসির সাজা শোনায় আদালত। দোষী অশোক সিংকে ফাঁসির নির্দেশ আদালতের। 54 দিনের মাথায় সাজা ঘোষণা চুঁচুড়া পক্সো আদালতের। এবছর শুরু থেকেই আরজিকর মামলার রায়ের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। শনিবার আরজিকরে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা কোর্ট। কলকাতা টিভি। আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের 162 দিনের মাথায় মিলল বিচার। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। শনিবারের শিয়ালদাহ আদালতের রায় নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। সোমবার সাজা ঘোষণা। ঘটনার দিন থেকে একের পর এক বিশেষ ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। রইল নির্যাতিতার বিচার পাওয়ার সেই ঘটনাক্রম। 9 আগস্ট 2024 প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা নিয়ে ব্যস্ত গোটা শহর। সেদিনই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ। রহস্য মৃত্যু বা আত্মহত্যার পর্দা সরিয়ে অবশেষে সামনে আসে ধর্ষণ খুনের তত্ত্ব। প্রকাশ্যে আসে আরজিকরের পাশাপাশি রাজ্যের একাধিক মেডিকেল কলেজের দুর্নীতি। আরজিকর কাণ্ডের বিচারের আন্দোলনের এক অন্য রূপ দেখে তিলোত্তমা। বিচার চেয়ে আন্দোলনে নামে নাগরিক সমাজ। রাত দখলের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসেন ঘরের মা বোনেরাও। মশাল মোমবাতি স্লোগানে ভারী হয়ে ওঠে শহরের বাতাস। সেই ভয়াবহ আরজিকর কাণ্ডের 162 দিন। শিয়ালদা কোর্ট, হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিনিয়ত ছুটে চলেছে নির্যাতিতার বাবা মা বিচারের আশায়। ফিরে দেখা যাক সেই ঘটনাক্রম। বিচারের 162 দিন। 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার। 10 আগস্ট ধর্ষণ খুনের অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। 13 আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। 14 আগস্ট কলকাতা দেখেছিল আন্দোলনের অন্য রূপ, মেয়েদের রাত দখল। 18 আগস্ট সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা। 2রা এবং 3রা সেপ্টেম্বর সিপির ইস্তফা চেয়ে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। 10ই সেপ্টেম্বর সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান শুরু। 11-12 সেপ্টেম্বর সমাধান চেয়ে বৈঠকে বসতে চাইলেও দুদিন মুখ্যমন্ত্রী অপেক্ষা করা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের তরফে সাড়া মেলেনি। 14ই সেপ্টেম্বর
ডাক্তারদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী যান। সন্ধ্যায় তাঁর বাড়িতে বৈঠকে জুনিয়র ডাক্তাররা গেলেও বৈঠক সফল হয়নি। সেদিনই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। 16 সেপ্টেম্বর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠকের মধ্যেই সরানো হয় সিপি বিনীত গোয়েলকে। 20 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের অবস্থান প্রত্যাহার করে নেওয়া হয়। 27 সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নার্স নিগ্রহ, ফের হাসপাতালে কর্মবিরতি শুরু। 5 অক্টোবর ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। 7 অক্টোবর ধর্ষণ খুনের মামলায় আদালতে চার্জশিট পেশ সিবিআই এর। অভিযুক্ত একমাত্র সঞ্জয়ই চার্জশিটে শিলমোহর সিবিআই এর। 21 অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠক। ধর্মতলায় অনশন প্রত্যাহার আন্দোলনকারীদের। 4 নভেম্বর ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন। 11 নভেম্বর শিয়ালদা আদালতে শুরু বিচার প্রক্রিয়া। 9 জানুয়ারি বিচার প্রক্রিয়া শেষে রায়দানের দিন ঘোষণা। 18 জানুয়ারি আরজি কর মামলার রায়দান। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনেই জামিন পেয়েছেন। অভিজিতের জেল মুক্তি হলেও আরজি করে দুর্নীতির মামলায় সন্দীপ এখনো বন্দী। কলকাতা টিভি। 162 দিন 5 মাস পেরিয়ে অবশেষে রায়দান। শিয়ালদাহ আদালতে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এবার সাজা ঘোষণার পালা। দীর্ঘ 5 মাস ধরে কোন পথে চলল বিচার প্রক্রিয়া, দেখুন প্রতিবেদন। 9 আগস্ট মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল আরজি কর। মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের সেই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। বিচারের দাবিতে চলেছে বিক্ষোভ, প্রতিবাদ। ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এই 5 মাসে বিচার প্রক্রিয়ার বিভিন্ন মোড়ের মধ্যে গিয়েছে। কেউ গ্রেপ্তার হয়েও জামিন পেয়েছেন, কেউ আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার খাতায় একমাত্র দোষী হিসেবে নাম লিখিয়েছেন। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছে শিয়ালদাহ কোর্ট। তার আগে ফিরে দেখা যাক 5 মাসের বিচার প্রক্রিয়ার দিকে। 9 আগস্ট 2024 আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। 10 আগস্ট 2024 ধর্ষণ ও খুনের মামলায় কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। 13 আগস্ট 2024 সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 18 আগস্ট 2024 শতপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। 20 আগস্ট 2024 সুপ্রিম কোর্টে আরজি কর মামলার প্রথম শুনানি। রাজ্য প্রশাসনকে শীর্ষ আদালতের প্রশ্নবাণ। খুন ধর্ষণের ঘটনায় কেন দেরিতে এফআইআর? পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল? 22 আগস্টের মধ্যে সিবিআই কে স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ দেয় শীর্ষ আদালত। পাশাপাশি রাজ্যকেও রিপোর্ট জমার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 22 আগস্ট 2024 সুপ্রিম কোর্টে আরজি কর মামলার দ্বিতীয় শুনানি। আদালতে রিপোর্ট জমা দেয় রাজ্য ও সিবিআই। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 7 সেপ্টেম্বর 2024 সুপ্রিম কোর্টে সিবিআই এর তরফে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ে। মৃতদেহ ময়নাতদন্তে চালান কোথায়? সুপ্রিম প্রশ্নের মুখে পড়ে রাজ্য। ফের সিবিআই কে স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ দেয় শীর্ষ আদালত। 14 সেপ্টেম্বর 2024 প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। 17 সেপ্টেম্বর 2024 শীর্ষ আদালতে তৃতীয়বার স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআই এর। সিবিআই এর রিপোর্ট উদ্বেগজনক, মন্তব্য সুপ্রিম কোর্টের। 7 অক্টোবর 2024 আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট পেশ। 58 দিনের মাথায় শিয়ালদহ কোর্টে প্রথম চার্জশিট পেশ। চার্জশিটে সঞ্জয় রায়কেই ধর্ষণ খুনি বলে উল্লেখ করে সিবিআই। 15 অক্টোবর 2024 সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি। সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে প্রশ্ন। রাজ্যের থেকে সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত তথ্য তলব করে আদালত। 4 নভেম্বর 2024 ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন। খুন ধর্ষণ করিনি, সরকার আমায় ফাঁসাচ্ছে। শিয়ালদহ আদালত থেকে বেরিয়ে অকপট আরজি কর খুন ধর্ষণ মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়। 11 নভেম্বর 2024 আবারও বিস্ফোরক মন্তব্য সঞ্জয় রায়। বিনীত গোয়েল ফাঁসিয়েছে দাবি সঞ্জয়ের। সেদিনই শিয়ালদহ আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। 13 ডিসেম্বর 2024 সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে ব্যর্থ হয় সিবিআই। চার্জশিট না মেলায়
2000 টাকা বন্ডের বিনিময়ে জামিন পান সন্দীপ এবং অভিজিৎ। 3রা জানুয়ারি 2025 একমাত্র দোষী সঞ্জয় রায়। বিরলের মধ্যে বিরলতম অপরাধ। আদালতে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আবেদন সিবিআই এর। কলকাতা পুলিশের তদন্তেই শিলমোহর দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 18ই জানুয়ারি 2025 রায় ঘোষণা। জয়নগর ধর্ষণ কাণ্ডে 62 দিন, ফারাক্কা কাণ্ডে 59 দিন এবং গুরাপে 5 বছরের শিশুকন্যা ধর্ষণ খুনের ঘটনায় 54 দিনের মাথায় দোষীদের সাজা ঘোষণা হয়েছে। আরজিকর মামলায় রায় ঘোষণা হলো 162 দিনে। এখন পালা সাজা ঘোষণার। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচনের পর প্রথমবার মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সভা ঘিরে তাই প্রস্তুতি তুঙ্গে মুর্শিদাবাদের নবাবী শহর লালবাগে। সোমবার লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আয়োজনে কোনো খামতি রাখতে নারাজ জেলা প্রশাসন। হেলিকপ্টারে এসে সভা করে আবার ওই দিনই মালদা চলে যাবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা থেকে তিনি উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবা তুলে দেবেন। ওই দিন জেলার বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধনও করা হবে বলে জানা গিয়েছে। জেলা প্রশাসনের তরফে সভাস্থল পরিদর্শনের পর সেখানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। সুষ্ঠুভাবে এই সভা করার জন্য জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে কোমর বেঁধে নেমেছে। প্রশাসনিক সভায় প্রায় 50,000 লোকের আয়োজন করার জোর প্রস্তুতি চলছে। দেখুন, খুব অল্প সময়ের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের সুযোগ করে দিয়েছে তাকে শতকোটি প্রণাম আপনাদের চ্যানেলের মাধ্যমে। এবং মুর্শিদাবাদ শহরের মানুষ হিসেবে আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত যে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিহাস শহরে পদার্পণ করছেন। এবং অলরেডি গতকালকে হেলিপ্যাড ট্রায়াল হয়ে গেছে এবং 90% কাজ আমাদের হয়ে গেছে। গত লোকসভা নির্বাচনের আগে সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা কেন্দ্রে ম্যারাথন সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 3টি আসনে তৃণমূল প্রার্থীদের জেতানোর জন্য নবাবী মুলুকের বাসিন্দাদের আগেই তিনি ধন্যবাদ জানিয়েছেন। লোকসভা নির্বাচনের পরেই প্রথম তিনি জেলা সফরে আসছেন। প্রশাসনিক সভা হলেও তৃণমূলের জেলা নেতৃত্বের মধ্যে এই সভা ঘিরে উন্মাদনা বাড়ছে। কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে ভালো হিন্দু হওয়া জরুরি। ধর্মরক্ষায় হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন। হুগলির কুন্তিঘাটে বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ধর্ম সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। হিন্দুত্বের রাজনীতি করে বিজেপি। ধর্ম সম্পর্কে গেরুয়া শিবিরের ভাবনা চিন্তা আদেও নিরপেক্ষ নয়। রাজ্য ও রাজ্যের বাইরের বিরোধী দলগুলির নিশানায় প্রায়শই উঠে আসে বিজেপির হিন্দুত্ব ভাবনা। এবার সেই অস্ত্রেই পরোক্ষে শান দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হিন্দু ধর্মরক্ষায় ঘরে ঘরে অস্ত্র রাখারও নিদান দিলেন সুকান্ত। প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন, কারণ প্রত্যেক বাড়িতে নিয়ম হচ্ছে হিন্দুদের বাড়িতে আগে অস্ত্র ছিল। এই যে আমরা দশমীর দিন সমস্ত কিছু ধুয়ে আমরা রাখি, পুঁটি মাছ রাখি, কেউ কোথাও পুঁটি মাছ রাখে, কোথাও নিয়ম হচ্ছে ওখানে অস্ত্র রাখার নিয়ম ছিল। দশমীর দিন অস্ত্র পুজো বা অস্ত্র পূজন ভারতের সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ। ভোটের ঝুলি ভরাতে ছদ্ম হিন্দু বেশ ধারণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতির আবেদন, প্রকৃত হিন্দুদের চেনা জরুরি। আমি এটা বলি যে দেখুন, রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল, সেটা হচ্ছে সীতাকে হরণ করার জন্য। ছদ্ম গেরুয়াধারীদেরকে চিনে নিন, যারা ছদ্ম হিন্দু তাদেরকে চিনে নিন, তাহলে হিন্দু সমাজ বাঁচবে। আর যদি রাবণ যেরকম গেরুয়া পড়ে সন্ন্যাসী সেজে বোকা বানিয়েছিল মা সীতাকে, সেরকম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজকে বোকা বানায়, তাহলে সীতা হরণ হয়ে যাবে, সীতার অগ্নি পরীক্ষা হবে তখন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সুকান্ত মজুমদার বিভিন্ন বিষয়ে কটাক্ষ করেছেন। সম্প্রতি মুম্বাইতে দুষ্কৃতী হামলায় আক্রান্ত হয়েছেন অভিনেতা সৈফ আলী খান। সৈফের উপর হামলাকারী নাকি বাংলাদেশের, সেখানেও রাজ্যের কারসাজি দেখছেন সুকান্ত। দিদির অনুপ্রেরণা তো নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে। সৈফ আলী খানের এই যে আক্রমণ,
এই আক্রমণ নিয়ে তো আমাদের বিরোধীরা একদম লাফিয়ে উঠেছিল, আরে বিজেপি শাসিত রাজ্যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, মুসলিমদের কোনো সুরক্ষা নেই, হ্যান নেই। ধরা পড়লো কে দেখলেন তো? মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সোহেব আলী খানের পেছনে চাকুটা গেঁথেছে। সুকান্ত মজুমদারের হিন্দু ধর্ম নিয়ে এমন মন্তব্যে যে বিতর্কের জন্ম দেবে তা এক প্রকার নিশ্চিত ও স্বাভাবিক। বাংলাদেশের মৌলবাদীরা এই একই কথা বলছে, শুধু নামটা হিন্দু বদলে মুসলমান করে দিচ্ছে, এবং তাতে যারা ধর্মীয় সংখ্যালঘু তারা বিপদগ্রস্ত হচ্ছে। ধর্মকে আরো প্রকটভাবে ব্যবহার করে বর্ম হিসেবে, অস্ত্র হিসেবে মানুষকে উস্কানি দেয়, তাতে যারা দুর্বল, যারা সংখ্যালঘু তাদের উপর অত্যাচার নেমে আসে। হিন্দুদের ঘরে অস্ত্র রাখার নিদান দিয়ে আদতে হিন্দুত্বের শান দিলেন সুকান্ত, এমন অভিযোগ তুলছেন অনেকেই। হুগলি থেকে দেবেশ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় আরো একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। স্যালাইন কাণ্ডে সাসপেন্ড আরও এক চিকিৎসক, তালিকায় নাম এক জুনিয়র ডাক্তারের। এ পর্যন্ত মোট 13 জন ডাক্তারকে সাসপেন্ড। 7 জুনিয়র ডাক্তারের সাসপেনশন তোলার দাবিতে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। একই ভাবে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ব্যান্ডেল ইএসআই হাসপাতালে। নিষিদ্ধ স্যালাইনের জেরে প্রসূতি মৃত্যু এবং প্রসূতিদের অসুস্থ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। এফআইআর এর পাশাপাশি সাসপেন্ডও করা হয়েছে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের একাংশকে। এই আবহে মেদিনীপুর মেডিকেলে নতুন করে উত্তেজনা। সাসপেনশন এবং এফআইআর তোলার দাবিতে শনিবার রাত থেকে প্রিন্সিপালের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে প্রসূতি বিভাগের জুনিয়র চিকিৎসকরা। গত 9 জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মৃত্যু হয় এক সদ্যজাত শিশুর। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় 3 মহিলা এখনো ভর্তি এসএসকেএমে। অভিযোগ, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন দেওয়ার পরেই ওই প্রসূতির মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন বাকিরা। এরপর রাজ্য স্বাস্থ্য দপ্তর ও সিআইডি তদন্তের পর রিপোর্ট পেয়ে মোট 6 জন জুনিয়র ডাক্তার সহ 12 জন চিকিৎসককে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে সিআইডি। সেই ঘটনায় মেদিনীপুর মেডিকেলে প্রথম থেকে বিক্ষোভের আজ। আজকে আমাদের যেটা করার কথা ছিল না সেরকম ভাবে আমরা সাসপেনশন খেয়েছি। তো এরপরে এটাও তো একটা বড় কারণ, এই যে আংশিক কর্মবিরতি বলুন বা যাই বলুন, আমরা কোন ও সাহসে বা কোন অধিকারে গিয়ে কাজ করব। এই আবহে শনিবার নতুন করে আরও এক জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করল রাজ্য। শনিবার দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ ও অভিযোগের তালিকায় থাকা চিকিৎসকদের হাতে পৌঁছয় সাসপেনশনের অর্ডার। এরপর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। দুপুরে এক দফা বিক্ষোভ শেষে শনিবার রাত 11টার পর থেকে ফের প্রিন্সিপাল এবং হাসপাতাল সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন জুনিয়র ডাক্তাররা। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল সহ বিভিন্ন দপ্তরে চিঠিও পাঠান তারা। আমরা চাইছি আমাদের সহপাঠী যারা হচ্ছে সাসপেনশন হওয়ার কথাই নয়, তাদের সাসপেনশনে অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হোক, তাহলেই আমরা অবস্থান বিক্ষোভ তুলে দেব। এরা তো ট্রেনিং স্টুডেন্ট, সেই হিসেবে একটা চিঠি আমরা ডিএমইর কাছে পাঠিয়েছি, তা ওরা ডিউটিতে ছিল। এই মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে যখন তুঙ্গে বিতর্ক, ঠিক তখনই রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ব্যান্ডেল ইএসআই হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, গত 8 তারিখ পেটে ব্যথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন মগরা বোরোপাড়ার বাসিন্দা কিরণ সাউ। অভিযোগ, তারপর থেকে রোগীকে সময় মতো দেখেননি চিকিৎসক। রবিবার ভোর 5টা নাগাদ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিসিইউতে ঢোকানো হয়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। তারপরে অক্সিজেন লেভেল কমে গেছে পুরো, তারপর সঙ্গে সঙ্গে আইসিইউতে ভরে দিয়েছে, ভেন্টিলেটর দিয়ে দিয়েছে। কেন? আমার পেশেন্টে কি ছিল না, কোনো ওষুধ খেলো না, কিছু। তারপরে কি হলো? তারপরে ও চলে গেল, তো মারা গেল আমার পেশেন্ট। আমার মাকে এনে দাও, ডাক্তারকে ডাকো। ডাক্তার দেখতে তো যাবে কি হয়েছে না হয়েছে, একটু দেখতে তো যাবে ওকে, তারপর ওকে রেফার করবে। কল্যাণী ছিল, চুত্র ছিল, পেশেন্ট আসলে বলছে চাঁদা নেই, চাঁদা তারপরে মরে যাবে পেশেন্ট, পেশেন্ট মর যায়গা, इसका मतलब है।
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুপক্ষের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।